শুভেচ্ছা সহ আমন্ত্রণ প্রত্যেককে নিটল নিলয় এটিএন সংলাপে আপনাদের সাথে আছি আমি আমিনুল মজলিস। দর্শক, আপনারা জানেন সমসাময়িক ও জনগুরুত্বপূর্ণ বিভিন্ন বিষয় নিয়ে আমাদের আলোচনা অনুষ্ঠান। সম্প্রতি গত 27 সেপ্টেম্বর দেশে ফিরেছেন দৈনিক আমার দেশ সম্পাদক। দেশে ফিরেই উনি আদালতে আত্মসমর্পণ করে জামিন চান এবং 29 সেপ্টেম্বর দৈনিক আমার দেশের ভারপ্রাপ্ত সম্পাদক জনাব মাহমুদুর রহমানকে কারাগারে পাঠানো হয়। এ নিয়ে মিশ্র প্রতিক্রিয়া রয়েছে। এই বিষয়গুলো নিয়েই আমাদের আজকের আলোচ্য বিষয়ে, সঙ্গত কারণে আমরা যে আলোচ্য বিষয় আজকে রেখেছি আমার দেশ সম্পাদকের ওপর জুলুম এবং গণমাধ্যমের কণ্ঠরোধ, এ বিষয়ে আলাপ করবার জন্য স্টুডিওতে রয়েছেন দুজন সম্মানিত অতিথি। রয়েছেন আমার দেশের বার্তা সম্পাদক জনাব জাহেদ চৌধুরী এবং আমাদের সাথে রয়েছেন নাগরিক ঐক্যের যুগ্ম সাধারণ সম্পাদক ডক্টর জাহিদুর রহমান। এছাড়া অনলাইনে আমাদের সাথে যুক্ত আছেন, আমরা শুরুতে যেই মামলাটির কথা বলছিলাম দৈনিক আমার দেশের ভারপ্রাপ্ত সম্পাদকের, সেই মামলার আইনজীবী, সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার তানভীর আহমেদ আল আমিন, উনি আছেন আমাদের সাথে। আমরা মূল আলোচনায় যাব, তার আগে আমরা একটু আজকের দিনের যে শিরোনাম সেটি একটু দেখে আসি। রাষ্ট্র সংস্কারের 6 কমিশনের রূপরেখা পাওয়ার পরই জাতীয় নির্বাচনের সময় নির্ধারণ, ভোটের পর আর ক্ষমতায় থাকতে চায় না অন্তর্বর্তী সরকার। ত্রাণ তহবিলের হিসাব দিল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। 11.5 কোটি টাকার মধ্যে বন্যার্তদের জন্য ব্যয় 2.25 কোটি, বাকি অর্থ ব্যাংকে। আশুলিয়া গাজীপুরে গার্মেন্টস শ্রমিকদের বিক্ষোভ, অবরোধ, দিনভর যানজটে ভোগান্তি, অনুপ্রবেশকারীরা গুজব ছড়াচ্ছে, অভিযোগ শ্রম উপদেষ্টার। বিগত 2 বছরের রেকর্ড ভেঙে সেপ্টেম্বরে দেশে এসেছে প্রায় 29,000 কোটি টাকার প্রবাসী আয়। পাচার ঠেকাতে নজরদারি বাড়ানোর পরামর্শ গবেষকদের। এবং চট্টগ্রাম সিটি নির্বাচনের ফলাফল বাতিল করে সাদাত হোসেনকে মেয়র ঘোষণা করেছে আদালত। 10 দিনের মধ্যে গেজেট প্রকাশের নির্দেশ। আমরা শিরোনাম শুনছিলাম। ব্যারিস্টার তানভীর, আমরা আপনার কাছেই প্রথমে যেতে চাই যে আমাদের আলোচ্য বিষয় মাহমুদুর রহমানের উপর জুলুম এবং গণমাধ্যমের কণ্ঠরোধ, যে কথাটি আমি অনুষ্ঠানের শুরুতে বলছিলাম, যে মামলাটিতে তাকে কারাগারে পাঠানো হলো, সম্ভবত 2015 সালে দায়ের করা মামলা। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পুত্র সজীব ওয়াজেদ জয় হত্যা চেষ্টার ষড়যন্ত্র, বোধহয় এরকমই অভিযোগটি। এবং 2011 সালের সেপ্টেম্বরের আগে থেকে যে কোনো এক সময়ে এই ষড়যন্ত্র করেছিল জনাব মাহমুদুর রহমান, শফিক রহমান সহ আরও কয়েকজন। বিস্তারিত আপনি মামলার বিষয়টি যদি একটু উল্লেখ করেন। জি, ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আপনি ঠিক বলেছেন যে মামলাটা শুরু হয়েছিল গত 3রা আগস্ট 2015 তারিখে একটা এজাহারকে কেন্দ্র করে। এজাহারে বা এফআইআর করা হয়, পল্টন মডেল থানার মধ্যে এজাহারটা করা হয়। পুলিশ বাদী হয়ে এজাহারটা করে। সেই মামলার মধ্যে দাবি করা হয় যে মার্কিন যুক্তরাষ্ট্রে একটা মামলা হয়েছিল। সেই মামলার সাবজেক্ট ম্যাটার ছিল যে বাংলাদেশের একজন গুরুত্বপূর্ণ ব্যক্তির ব্যাপারে গোপন নথি, এফবিআই এর গোপন নথি, যেটা এফবিআই থেকে এটা চুরি করা হয়েছে। এবং সেই মামলার মধ্যে একজন এফবিআই এর স্পেশাল এজেন্ট, একজন মার্কিন নাগরিক এবং একজন বাংলাদেশের নাগরিক, এই 3 জনের সাজা হয়েছে বলে বলা হয়। এই গুরুত্বপূর্ণ ব্যক্তিটা কে সেটা তার কিছুদিনের মধ্যেই একটা ফেসবুক স্ট্যাটাসে তৎকালীন যিনি প্রধানমন্ত্রী ছিলেন তার পুত্র সজীব ওয়াজেদ জয় তার ফেসবুক স্ট্যাটাসে দাবি করেন যে তিনি নিজে ওই মামলাতে সাক্ষী দিয়েছেন এবং সেই মামলাতে যারা সংশ্লিষ্ট ছিল, যারা অভিযুক্ত ছিল, তাদের সাজা হয়েছে বলে বলা হয়। তো এই মামলার পরিপ্রেক্ষিতে, সেটা তো ইউএস কোর্টে মামলাটা হয়েছে, সেই মামলার পরিপ্রেক্ষিতে দাবি করা হয় যে এফবিআই এর তরফ কাছ থেকে যে নথিগুলো চুরি হয়েছিল, সেই নথিগুলো চুরি করা হয়েছে জনাব সজীব ওয়াজেদ জয়কে
মার্কিন যুক্তরাষ্ট্রে কিডন্যাপ করে হত্যার উদ্দেশ্যে এই ষড়যন্ত্রেই এই নথিগুলো চুরি হয়েছে বলে দাবি করা হয়। কিন্তু খেয়াল করবেন যে ইউএস কোর্টে যে মামলাটা হয়েছিল সেই মামলার কোথাও এই কথাটা উল্লেখ করা হয়নি যে যে গোপন নথিগুলা চুরি করা হয়েছিল সেই নথিগুলা এই কারণে চুরি করা হয়েছে। এই গোপন তথ্যগুলো ছিল পিওরলি যিনি ভিকটিম ছিলেন তার গাড়ির নাম্বার, তার যুক্তরাষ্ট্রের তার ঠিকানা, তার ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার, তার সাথে কিডন্যাপিং বা হত্যা ষড়যন্ত্রের কোনো সংশ্লিষ্টতাই ওখানে আমেরিকান আদালতে ছিল না, এবং সেই রায়ের মধ্যেও এই ব্যাপারে কিছুই বলা হয়নি, শুধু তথ্য চুরির ব্যাপারেই সাজাটা হয়েছিল। কিন্তু ওটাকে কেন্দ্র করে, ওটাকে সূত্র ধরে বাংলাদেশ আদালতে একটা, বাংলাদেশের পল্টন থানায় এই মামলাটা করা হয়েছে, যেখানে ঘটনার সময়কাল বলা হয়েছে সেপ্টেম্বর 2011 থেকে এজাহারের সময়, দ্যাট মিনস 3রা আগস্ট 2015 পর্যন্ত, এই পুরো সময়টাকেই ষড়যন্ত্রের সময়কাল ধরা হয়েছে। এবং দাবি করা হয়েছে যে বিরোধী দলের উচ্চ পর্যায়ের নেতারা, বিএনপির নেতারা এই ষড়যন্ত্রের সাথে জড়িত ছিল। এরপরে মামলাটা বাংলাদেশ করতে হয়। একটা জিনিস খেয়াল করবেন যে এটার ঘটনাস্থল কিন্তু যুক্তরাষ্ট্র। যে এফবিআই এর নথি চুরি করা হয়েছে সেটা যুক্তরাষ্ট্রে করা হয়েছে। যার ব্যাপারে চুরি করা হয়েছে, যার ব্যাপারে নথি চুরি করা হয়েছে তিনি একজন যুক্তরাষ্ট্রের নাগরিকও ছিলেন, এবং যেখানে কিডন্যাপ করে হত্যা করার অভিযোগ করা হয়েছে বা ষড়যন্ত্র করার কথা হয়েছে সেই জায়গাটাও যুক্তরাষ্ট্র, মানে প্লেস অফ অকারেন্স, যেটা প্লেস অফ অকারেন্স, এক্স্যাক্টলি প্লেস অফ অকারেন্সটা হচ্ছে যুক্তরাষ্ট্র, এবং ষড়যন্ত্র যুক্তরাষ্ট্রের কোথায় কোথায় করা হয়েছে সেটা নামও মেনশন করা হয়েছে। কিন্তু অবাক করার বিষয় হলো যে যুক্তরাষ্ট্রে যদি এত কিছু হয়ে থাকে তাহলে যুক্তরাষ্ট্রে কোনো মামলা কেন হলো না? যুক্তরাষ্ট্রের আইনের আন্ডারে তো এটা যুক্তরাষ্ট্রের মামলা হওয়ার কথা ছিল, যেহেতু সেখানে এই কিডন্যাপিং এবং মার্ডারের ষড়যন্ত্রের কিছুই ছিল না। এজন্য যুক্তরাষ্ট্র আদালতে বা যুক্তরাষ্ট্রের কোথাও এই রিলেটেড কোনো মামলা হয়নি। মামলাটা হয়েছে কোথায়? এসে বাংলাদেশে, যেখানে বাংলাদেশে কোনো প্লেস অফ অকারেন্স নেই। এবং আরো ইন্টারেস্টিং ব্যাপার হলো যে এই মামলার এজাহারে বা এফআইআর এ কোথাও কিন্তু মাহমুদুর রহমানের নাম ছিল না। এই অভিযোগও করা হয়নি যে মাহমুদুর রহমান এই ষড়যন্ত্রের সাথে জড়িত ছিলেন। এবং সজীব ওয়াজির জয় তার যে ফেসবুক স্ট্যাটাস দিয়েছেন সেখানেও তিনি এই অভিযোগ করেননি যে মাহমুদুর রহমান এই ষড়যন্ত্রের সাথে, তথাকথিত ষড়যন্ত্রের সাথে জড়িত ছিলেন। পরবর্তীতে মাহমুদুর রহমান জেলে ছিলেন। আপনারা জানেন যে মাহমুদুর রহমান সাহেব উনি 2013 থেকে 2016 অলমোস্ট পুরো সময়টাই কিন্তু উনি জেল হাজতে ছিলেন, বিভিন্ন মামলায়, নিপীড়নমূলক বিভিন্ন মামলায় তাকে বন্দি করে জেল হাজতে রাখা হয়েছিল। এবং এই মামলার যখন এজাহার হয় তখনও উনি জেল হাজতে ছিলেন, এবং উনি যাতে জেল হাজত থেকে বের না হতে পারেন, আমরা যখন সব মামলাগুলোতে বেল নিয়ে নিচ্ছি তখন এই মামলাতে তাকে শোন অ্যারেস্ট দেখানো হয় একটা ফরওয়ার্ডিং লেটার দিয়ে, যে তিনি এই ষড়যন্ত্রের সাথে জড়িত ছিলেন বলে দাবি করা হয়। যদিও এই পুরো সময়কালের মধ্যে 2011 থেকে 2015 এজাহার পর্যন্ত সময়কালের বেশিরভাগ সময় কিন্তু উনি জেল হাজতে ছিলেন, এবং এই পুরো সময়টার মধ্যে একবারের জন্য উনি মার্কিন যুক্তরাষ্ট্রে যাননি। তো এত অ্যানোমালি থাকার পরেও সেই মামলার মধ্যে ওনাকে জড়িয়ে পরবর্তীতে চার্জশিট দেওয়া হয়, এবং পরবর্তীতে আপনারা জানেন যে এই মিথ্যা মামলায় তাকে 7 বছরের সাজাও দেওয়া হয়েছে। জি, এখন প্রশ্ন হচ্ছে যে এই যে এর তো একটি বিচারিক প্রক্রিয়া আছে, আইনের একটি নিজস্ব গতি আছে, সেই জায়গাতে যেই মিশ্র প্রতিক্রিয়াগুলো দেখানো হচ্ছে সেটির তো একটি বিষয়, হয়তো কিছুটা আবেগপ্রবণ হয়ে কেউ কেউ কোনো বিষয়ে মন্তব্য করছে বা বলছে, সাধারণ মানুষ যারা আইনের বিষয়ে খুব বেশি বোঝে না তারা নানা রকম কথা বলছে, সেটি একটি বিষয়। কিন্তু এখন মামলাটি যেমন আগামীকালকে হয়তো আপনারা সেটির ব্যাপারে মুভ করবেন, সেই জায়গায় আপনাদের প্রত্যাশাটি কি? মাহমুদুর রহমান সাহেব তো দেশে আসলেন, আপনারা জানেন গত 27 তারিখে দেশে এসে উনি পরবর্তী যে অফিস ডে ছিল, পরবর্তী যেদিন আদালত খোলা ছিল
ইমিডিয়েটলি আদালতের প্রতি শ্রদ্ধা দেখিয়ে, আইনের প্রতি শ্রদ্ধা দেখিয়ে উনি আদালতে আত্মসমর্পণ করেছেন, যেহেতু উনি এটার বিরুদ্ধে আইনি লড়াই চালিয়ে যাবেন। এই রায়ের বিরুদ্ধে উনি আপিল করবেন, আপিল করতে হলে তাকে আত্মসমর্পণ করতে হতো, এবং আমরা সার্টিফাইড কপি পেয়েছি এই রায়ের। সার্টিফাইড কপির বিরুদ্ধে আপিল তৈরি করছি, এবং আমরা আশা করছি এই সপ্তাহের মধ্যে আমরা আপিল ফাইল করবো ইনশাআল্লাহ। জি, এটি একটি বিষয়। আরেকটি বিষয় বলা হয়ে থাকে, মানে সাধারণ মানুষের যেটি পারসেপশন, যে একই মামলায় জনাব শফিক রহমানের ক্ষেত্রে যা হলো, মাহমুদুর রহমানের ক্ষেত্রে সেই ব্যাপারটি না কেন, কিংবা সেখানে কি আইনি কোনো ব্যত্যয় ঘটেছে, কিংবা উনি যেই প্রক্রিয়া অনুসরণ করেছে এখানে কি সেই প্রক্রিয়া অনুসরণ করা যায়নি বা করা হয়নি, কিভাবে ব্যাখ্যা করবেন? মাহমুদুর রহমান সাহেব উনি বাংলাদেশে এসে উনি কোর্টে তাকে সারেন্ডার করতেই হতো আপিল করতে হলে, এবং সেটাই উনি করেছেন, সারেন্ডার করেছেন। তো সেই সারেন্ডারের পরবর্তী যে প্রক্রিয়া, সেই আইনি প্রক্রিয়ার মধ্যে উনি হাজতে গেছেন। আমরা আশা করছি আপিল ফাইল করার পরে ওখানে আমরা জামিনের দরখাস্ত করব, এবং আমরা জামিন পেলে উনি ইনশাল্লাহ বের হয়ে আসবেন। জি, কিন্তু আমি বলছি যে অন্য শফিক রহমানের ক্ষেত্রে কি পদক্ষেপ বা কি প্রক্রিয়া হয়েছে এটা আমি আসলে না দেখে বলতে পারবো না। আচ্ছা আচ্ছা, অ্যাপ্লিকেশনটা আমি দেখিনি। অনেক ধন্যবাদ। আমি জানি না আমাদের অতিথি যারা আছে যদি কোনো প্রশ্ন থাকে, ডক্টর জাহিদুর রহমান, মোটামুটি বিষয়গুলো ক্লিয়ার হয়েছে না, যেহেতু উনি হয়তো ওনাকে বিদায় জানাতে হবে। অসংখ্য ধন্যবাদ রাত জেগে আপনি সময় দিয়েছেন আমাদেরকে, অনেক ব্যস্ত। ধন্যবাদ আপনাদেরকে। জি, আপনাদেরকেও ধন্যবাদ, এবং দর্শকদেরকেও। আপনি আসলে সংযুক্ত না হলে আলোচনাটি অসম্পূর্ণ থাকতো, সেই বিবেচনা এবং প্রয়োজনীয়তার তাগিদ থেকেই আসলে আপনাকে যুক্ত করা। অসংখ্য ধন্যবাদ আরও একবার। জি, ডক্টর জাহিদুর রহমান, আমি আপনার কাছে যাব। এই যে বিষয়গুলো সম্পর্কে আপনার বক্তব্য যে কেমন দেখলেন, উনি যে কথাগুলো বলছিলেন যে একটি প্লেস অফ অকারেন্স, এবং আরও যে বিষয়গুলো মানে এতটা মানে কি বলবো যে নজিরবিহীনই বলা যায় কিনা, যে এটি পুরো বিচার ব্যবস্থার কথা তো আমরা সবসময় বলি, সেই জায়গায় এ ধরনের একটি ঘটনা কিভাবে দেখছেন? মানে আমি খুব দীর্ঘ সময় নিয়ে যখন ব্যারিস্টার সাহেব বলছেন সব কিছু, আমার কাছে মনে হলো এগুলো কেন বলছেন কেন বলি, ধরুন আমি একটু পেছনে যাই, মানে বেগম খালেদা জিয়া এতিমের টাকা বেড়ে খেয়েছেন বলে আপনি একটা মামলা দিলেন, সেই টাকার জায়গায় আছে, সেই টাকার জাস্ট অ্যাকাউন্ট ভিন্ন ছিল, প্রসিডিউরাল কিছু ভিন্নতা ছিল, সেই টাকা বেড়েছে, কিন্তু এতিমের টাকা বেড়ে খেয়েছে বলে আপনি ওনাকে জেলে টেলে নিয়ে আটকে বহু বছর রেখে দিলেন। আমি প্রায় এই সরকার যা করেছে মিস্টার মাহমুদুর রহমানের ক্ষেত্রে একই গল্প। আমরা ছোটোবেলায় একটা নেকড়ে আর ভেড়ার গল্প শুনেছি না, মানে নেকড়ে ভেড়াকে খাবে, তো তুমি আবার পানি ঘোলা করো কেন ভাই, আমি তো ভাটিতে আছি, কীভাবে ঘোলা করি, তুমি গত বছর গালি দিয়েছো, গত বছর আমার জন্মই হয় নাই, তারপর তুমি দাও না, তাহলে তোমার মা দিয়েছে বা বাবা দিয়েছে বলে তারপর ঘাড় মটকাই দিল। সো শেখ হাসিনা কাউকে খেয়ে ফেলবে যদি সিদ্ধান্ত নেয়, এগুলোই করবে। এরকম বহু উদাহরণ আছে, বহু মানুষকে বহু রকমভাবে তাই তিনি বিপদে ফেলতে চেয়েছেন এবং বিপদে ফেলেছেন, যাকে তার কাছে কোনো না কোনো ফর্মে থ্রেট মনে হয়েছে। এই যে বর্ণনাটা, সেগুলো রেকর্ড হিসেবে থাকুক, কোনোদিন এই রেজিম কি করেছিল, এরকম আরও অনেকগুলো ঘটনা আছে। আমি একটা উদাহরণ দিতে পারি, যারা কিশোর মুস্তাকদেরকে যে মামলায় নেওয়া হয়েছিল, মানে এই যে ডিজিটাল সিকিউরিটি একটা যত মামলা দেয়, কোনোটারই চার্জশিট হয় না। আপনার উদ্দেশ্য কি? আসলে উদ্দেশ্য হচ্ছে নিয়ে কিছুদিন আটকে ফেলা, একটা সময় আপনি বেরিয়ে আসেন, এর মধ্যে দুর্ভাগা মুস্তাক মারাই গেলেন, বেরিয়ে আসেন, আপনি 2 বছর 3 বছর 4 বছর আটকে রাখেন। আমার নেতা জনাব মাহমুদুর রহমান মান্নার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলা হয়েছে, আপনি জানেন আজ পর্যন্ত এত বছর উনি জেল থেকে বেরিয়ে আসছেন, এত বছর পরও ওনার নামে কোনো চার্জশিট আজ পর্যন্ত হয়নি। সেগুলো প্রত্যেকটা ফালতু কথা, প্রত্যেকটা মিথ্যা কথা, এবং জনাব মাহমুদুর রহমান একটা তো আরও বেশি হাস্যকর। কিন্তু ওই যে ওনাকে এফআইআর ছিল না, ওনার ইয়েতে ছিল না, মানে কোথাও নাই। আমরা যখন শুনছিলাম মানে এটি তো বিচারক হতে হয় না, আইন পড়তে হয় না, কোনো কিছু করতে হয় না। আমি আর একটু যোগ করি আপনার কাছে, এই যে গায়েবী মামলার কথা বলি। প্রথম আলো 2018 সালের নভেম্বর মাসে বা ডিসেম্বর মাসে একটা রিপোর্ট করেছে, ভয়ঙ্কর সেপ্টেম্বর, দ্যাট ওয়াজ দ্য টাইটেল অফ দ্য রিপোর্ট। ওখানে প্রথম আলো দেখিয়েছে ঢাকা শহরের বিভিন্ন জায়গায় পুলিশকে লক্ষ্য করে ককটেল মারা হচ্ছে, সেই ককটেল মারার মামলায় পুলিশ নিজে মামলা করছে এবং লোকজনকে ধরে নিয়ে যাচ্ছে। প্রথম আলোর রিপোর্টার ওই জায়গাগুলোতে ঘুরে রিপোর্ট করেছে, কোথাও কোনো শব্দ, পটকার শব্দ কেউ শোনে নেই।
তো এগুলো তো হয়েছে, মানে এটাকে তো আমি প্রায় বলতে একটা মগের মুল্লুক ছিল। তো ইউ ক্যান ডু এনিথিং ইউ লাইক। ওই যে মাহমুদুর রহমান সাহেব একটার পর একটা জামিন পাচ্ছেন, সুতরাং এমন একটা কিছু দিতে হবে যেটাতে তাকে আর জামিন ঠেকানো যায়, সেটা করেছেন। এবং মাহমুদুর রহমান খুব বড় থ্রেট হয়ে গিয়েছিল সরকারের জন্য, তাই তারা এই পদক্ষেপগুলো নিয়েছে। মানে যেহেতু দেশে আরও অনেক ঘটনা দেখেছি খুব অভাবনীয়, এটার মাত্রাটা একটু বেশি, কারণ টার্গেটটা তার কাছে অনেক বেশি ইম্পর্টেন্ট। কারণ এই ভদ্রলোককে কোর্টে গিয়ে রক্তাক্ত হতে হয়েছে, মনে পড়ে চোখের সামনে ভেসে ওঠে রক্তাক্ত হয়ে কি অসীম সাহস তিনি দেখিয়েছিলেন সেই সময়। তো তার কোনো রকম কিছু বাদ নাই, সেই পত্রিকার প্রকাশনা বন্ধ থেকে শুরু করে তার উপরে হামলা, জেল, সব কিছু করে তাকে যে কোনোভাবেই হোক দমন করার চেষ্টা করা হয়েছে। এবং একটা টিপিক্যাল এক্সাম্পল, একটা স্বৈরাচারী মাফিয়া সরকার কিভাবে মত প্রকাশকে আটকে দিতে চায়। যারা মাহমুদুর রহমানের সাথে কেউ দ্বিমত করতে পারে, কিন্তু ওনার এডিটোরিয়াল পলিসি সবাইকে সমর্থন করতে হবে না। ওনার পত্রিকায় যদি কখনো কোনো জায়গায় কেউ কেউ প্রশ্ন করেছিলাম যে কোনো মিস ইনফরমেশন আছে কিনা, ইভেন যদি ডিসইনফরমেশনও আছে কিনা কেউ প্রশ্ন তুলতে পারে। এটা গণতান্ত্রিক সোসাইটিতে এগুলো হতে পারে, প্রেস কাউন্সিল আছে, আলাপ আলোচনা আছে, সব হতে পারত, কিন্তু না, আপনি নিতে পারলেন না। আপনার স্বরে কথা না বললে আপনি আসলে সেটা নেবেন না। সো যা হওয়ার তাই হয়েছে, এবং আমরা অন্তত হওয়ার তাই হয়েছে এটাকে আমি আবার পজিটিভলিও দেখি। একটা সোসাইটিতে স্বৈরাচারের বিরুদ্ধে লড়াইয়ের নজির লাগে অন্য মানুষকে সাহস দেওয়ার জন্য। যে মানুষগুলো লড়াই করছে, সে লড়াই করেও সাহস দেখাচ্ছে, ওনার ওই রক্তাক্ত ছবি। আবারও বলছি, মাহমুদুর রহমান সাহেবের এডিটোরিয়াল পলিসি, তার ব্যক্তিগত দর্শন, পলিটিক্স সম্পর্কে কেউ দ্বিমত করতে পারে, কিন্তু এই ফ্যাসিস্ট, এই স্বৈরাচারী মাফিয়া সরকারের বিরুদ্ধে তিনি যেভাবে সাহস দেখিয়েছেন, ওই সাহস কিন্তু প্রতীকে পরিণত হয়েছে। পরবর্তীতে যারা ফাইট করতে গেছে তাদের চোখে কিন্তু এটা ভাসবে। এটাই ঘটে, এটাই একটা বিরাট ইম্প্যাক্ট তৈরি হয়েছে। শুরু করে এই বাজে মামলায় তার জেলে যাওয়া বা ইত্যাদি ইত্যাদি, এগুলো প্রত্যেকটা আসলে এই মাফিয়া সরকারকে ক্ষমতাচ্যুত করার জন্য খুব বড় কন্ট্রিবিউট করেছে। জনাব জাহেদ চৌধুরী, প্রথমে আমরা এই মামলাটি নিয়েই একটু আলাপ করব এবং তারপরে আমরা পর্যায়ক্রমে মাহমুদুর রহমানের বিরুদ্ধে, মানে আমি যদি ভুল না করি, প্রায় 130টির মতো মামলা হয়েছে। ধন্যবাদ আপনাকে। ইতিপূর্বে আমাদের দুইজন সহ আলোচক ব্যারিস্টার তানভীর এবং ডক্টর জাহিদুর রহমানের আলোচনা আমরা শুনলাম। এইখানে আমি একটি কথা দিয়ে শুরু করতে চাই, যে আলোচনায় যেটা আমাদের আসছে এর আগে, যে মাহমুদুর রহমান সাহেবকে আটকাতে হবে, মানে ওনাকে থ্রেট মনে করল। উনি যখন জেলখানায় ছিলেন, ওনার বিরুদ্ধে 160টি মামলা, এই মুহূর্তে 160টি মামলা আছে এবং সর্বোচ্চ 124টি মামলা দায়ের হয়েছিল। এই মামলাটি তখনই দেওয়া হয় যে ওনাকে জেলখানায় আটকাতে হবে, অন্যগুলোতে উনি বেল পেয়ে গেছেন। এবং এমন একটি মামলা, যেটা আমরা আইনজীবীর কাছ থেকে শুনলাম, যে এই মামলায় তার কোনো ধরনের সংশ্লিষ্টতা ছিল না। একাধিকবার মাহমুদুর রহমান সাহেব এটা উল্লেখ করেছেন যে কোনোভাবেই উনি ঘৃণা করে এই ব্যাপারে কিছুই জানতেন না। মানে এমন একটি মামলা যেটাতে তাকে 7 বছরের কারাদণ্ড দিয়ে দেওয়া হলো। আমি এখানে দুটি বিষয় বলতে চাই। একটা হলো তখন কি ঘটনাবলী ঘটছিল আর এখন কি ঘটছে। এখন মানুষের মধ্যে একটা প্রশ্ন, যে স্বৈরাচারের আমলে যে মামলাগুলো দায়ের হয়েছে মাহমুদুর রহমানের বিরুদ্ধে কিংবা এই জাতীয় আর অনেকের বিরুদ্ধে, আজকে এই সরকারের 2 মাস হয়ে গেল প্রায়, এই 2 মাসের মধ্যে এগুলার ব্যাপারে একটা সুরাহা কেন হলো না? এটা অনেক ধীরগতিতে কাজগুলো হচ্ছে। এখানে আরও প্রুমড অ্যাকশনের দরকার ছিল। যদিও সরকার কমিটি করে দিয়েছে, বলছে কাজ করছে, কিন্তু এটা স্যাটিসফ্যাক্টরি লেভেলে না, তাদের কাজের গতিটা খুব স্লত। নাম্বার 1। নাম্বার 2 হলো, আপনি একটি প্রশ্ন উত্থাপন করেছিলেন যে একই মামলায়, যেটা আমাদের আইনজীবী এই প্রশ্নের উত্তর দেননি। আমি যতটুকু জানি, আমি যতটুকু বলতে চাই, যে একই মামলায় মাহমুদুর রহমান এবং শফিক রেহমান সাহেবের দুইটার ক্ষেত্রে 2 ধরনের ঘটনা কেন ঘটলো। আপনারা জানেন, দর্শক শ্রোতা যারা আছেন তারা সবাই জানেন, যে মাহমুদুর রহমান সাহেব কখনো কোনো বিষয়ে সরকারের আনুকূল্য নিতে চাননি এবং উনি সরকারের কোনো আনুকূল্য নেওয়ার পক্ষপাতী না, যেটা হাসিনা সরকারের আমলেও হয়েছে। হাসিনা সরকার তাকে বহু প্রলোভন দেখিয়েছে, ভয় দেখিয়েছে, পত্রিকা বন্ধ করেছে, জেলে নিয়েছে, কখনো উনি মাথা নাড়েননি। এখন একটি সরকার আসছে, অন্তর্বর্তী সরকার, তার কাছেও মাহমুদুর রহমান আবেদন করে কোনো সুবিধা নেবেন,
জেলে না যাওয়ার জন্য কোনো আবেদন করবেন এটা আমরা চিন্তাও করতে পারি না। উনি যদিও এই মামলাটি একটি সাজানো মামলা, তারপরে উনি আইনের প্রতি শ্রদ্ধা দেখিয়ে আদালতে গেছেন এবং আদালতের প্রক্রিয়ার মাধ্যমে উনি বলছেন যে প্রয়োজনে আমি 5 মাস জেল কাটবো। অতীতে আমি 5 বছর জেলে ছিলাম 2 দফায়, আমার পত্রিকা বন্ধ হয়েছে, 124টি মামলা হয়েছে, কিন্তু আমি আইনি প্রক্রিয়া অনুসরণ করব। সেটা ওনার অবস্থান থেকে ওনার বক্তব্য। কিন্তু আমি আরও একটি বিষয় এখানে নিয়ে আসতে চাই। মাহমুদুর রহমান এবং আমার দেশ পত্রিকা, আজকে 2 মাস হয়ে গেল, আমার দেশ পত্রিকাটি এখনও সরকারের ক্লিয়ারেন্স পায়নি এটাকে প্রকাশনার ক্ষেত্রে। এবং আপনি শুনে আশ্চর্য হবেন যে আমাদের মাহমুদুর রহমানকে পূর্ণাঙ্গ সম্পাদক এবং প্রকাশক করার যে আবেদনটি ডিসি অফিসের মাধ্যমে এসবির ক্লিয়ারেন্সের জন্য গেছিল, সেই এসবির লোকজনরা আজকে 1 মাসেরও বেশি সময় ধরে সিদ্ধান্ত নিতে পারছে না। আমরা জানার চেষ্টা করলাম, মানে এই পরিবর্তিত পরিস্থিতিতেও এখন তারা সিদ্ধান্ত নিতে পারছে না। কি সিদ্ধান্ত নিতে পারছে না? যে মাহমুদুর রহমান কি রাষ্ট্রদ্রোহী কিনা, উনি রাষ্ট্রদ্রোহী কিনা এই 1 মাস ধরে তারা এই সিদ্ধান্ত নিতে পারছে না। এটা তারা অফিসিয়ালি কেউ বলেননি, কিন্তু আমরা যতটুকু জানতে পারছি যে কারণে তারা রিপোর্টটা দিতে পারছে না। তো এই হলো তাদের অবস্থা। সরকার পরিচালনার যদি অবস্থা হয়, মাহমুদুর রহমানকে এখন যদি রাষ্ট্রদ্রোহী কিনা এটা পুলিশের কাছ থেকে আবার সার্টিফিকেট নিতে হয়, হ্যাঁ, তাহলে এই সরকার তারা কিভাবে চালাবেন, কিভাবে তারা প্রসিড করবেন? এই বিপ্লবী সরকারের ভূমিকায় আমরা তাদেরকে দেখতে চাচ্ছি। কারণ হাসিনার ফ্যাসিস্ট আইন, হাসিনার বশংবদ বিচারকদের দেওয়ার রায় এবং তার প্রশাসন, তার পুলিশ, এটা দিয়ে তারা কিভাবে সামনের দিকে এগিয়ে যাবেন সেটা আমার কাছে এটা প্রশ্নই থেকে যাচ্ছে। এবং আমি এইখানে বলতে চাই যে মাহমুদুর রহমানকে আদালতে যাওয়াও কিন্তু সরকার ইচ্ছা করলে ঠেকাতে, জেলখানায় যাওয়ার ব্যাপারটি হয়তো সরকার হস্তক্ষেপ করলে ঠেকাতে পারত। শুধু মাহমুদুর রহমান বলে না, যাদের বিরুদ্ধে এরকম অন্যায় হয়েছে, অবিচার হয়েছে, সেটা হলো একটা দিক। এবং আরেকটা বিষয় হলো আদালতে বসে, বিচারকের আসনে বসে যারা এরকম অন্যায় রায়গুলো দিয়েছেন এবং যার ফলে মানে সমাজের বিভিন্ন পর্যায়ের ব্যক্তিরা অন্যায় আচরণের শিকার হয়ে সাজা ভোগ করছেন, এইসব বিচারকদের বিষয়ে একটি ব্যবস্থা গ্রহণ করা উচিত সরকারের তরফ থেকে। এটা কমিশন করে হোক, উচ্চ আদালত থেকে হোক, যেভাবেই হোক। কারণ আরেকটি বিষয় আমি এখানে নিয়ে আসতে চাই যে আপনারা জানেন যে মাহমুদুর রহমান প্রথম যখন আমার দেশে 2009 সালে আমরা একটা দুর্নীতির রিপোর্ট প্রকাশ করলাম এবং যেটার সঙ্গে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে জড়িত ছিলেন এবং জ্বালানি উপদেষ্টা জড়িত ছিলেন, এই দুর্নীতির রিপোর্টটি প্রকাশ হওয়ার পরেই আপনার মাহমুদুর রহমানের বিরুদ্ধে এবং আমার দেশের বিরুদ্ধে সরকার তার সর্বোচ্চ শক্তি কখন 2009 সালে এটা মানে সরকার গঠনের 1 বছর শেষ হওয়ার আগেই, বছর যাওয়ার আগেই আমরা যখন রিপোর্টটি করলাম। এবং তখন প্রথমবারের মতো 63টি জেলায়, 64টা জেলা আছে বাংলাদেশে, একমাত্র কক্সবাজারের বিচারক এই মামলাটি গ্রহণ করেননি। বাকি 63টি জেলায় তার বিরুদ্ধে মামলা দায়ের করা হলো। ঢাকায় যে মূল মামলাটি ছিল সেই মামলাটি একটি পর্যায়ে খারিজ হয়ে গেল, বাকি জেলার মামলাগুলো বহাল রয়ে গেল। এই একটি ঘটনার একটি রিপোর্টের উপর কেন্দ্র করে 63 জেলায় মামলা দায়ের। এবং এটা যারা মামলার একটা বেসিক জিনিস আছে যে যিনি এটার দ্বারা ক্ষতিগ্রস্ত হয়েছেন তিনিই কেবল মামলা করতে পারবেন, সেটা না করে ছাত্রলীগ, যুবলীগকে দিয়ে সারা দেশে মামলা করে তাকে সারা দেশে চষে বেড়াতে হলো, হাজিরা দিয়ে দিনের পর দিন পার করতে হলো। এই যে সমস্ত বিচারকরা এই সমস্ত ওয়ারেন্ট ইস্যু করেছিলেন এবং সরাসরি তারা ওয়ারেন্ট ইস্যু করলেন মাহমুদুর রহমানের বিরুদ্ধে, যেটা ডিফরমেশন কেসে 501, 502-তে এটা করা যায় না, কিন্তু তারা এটা করলেন, করে তাকে হয়রানি করলেন। ওই সমস্ত বিচারকদের বিরুদ্ধে ব্যবস্থা কেন গ্রহণ করা হবে? আর যে বিচারক এবং সাবেক প্রধানমন্ত্রী পুত্রের যাওয়ার পিছনে মানে এগিয়ে দিতে গিয়ে, এটা হলো যে মামলায় তাকে 7 বছর কারাদণ্ড দেওয়া হয়েছে, দেখা গেল আমরা যিনি সাক্ষী দিতে গেলেন সজীব ওয়াজেদ জয় এই মামলায়, বিচারক তাকে গাড়ি পর্যন্ত এগিয়ে দিয়ে আসলেন। তো এই বিচারের রায় কি হবে এটা তো সেই দিনই সেই মুহূর্তে এটা স্থির হয়ে গেছে, চিহ্নিত হয়ে গেছে। তো এই রকম সাজানো মামলায়
মাহমুদুর রহমানকে এইভাবে হেনস্থা করা হচ্ছে এবং আরও অনেককেই করা হয়েছে। এবং আমার দেশ পত্রিকাটি এখন পর্যন্ত আমরা প্রকাশের পর্যায়ে যেতে পারলাম না। মাহমুদুর রহমানকে সম্পাদক হিসেবে দিবে কিনা, উনি রাষ্ট্রদ্রোহী কিনা, এই বিষয়গুলো নিয়ে পুলিশের মধ্যে এখনো দ্বিধাদ্বন্দ্ব কাজ করছে। তো এইরকম একটা পর্যায়ে আমরা আছি। শুনে আসি, ডক্টর জাহিদুর রহমান শুনছিলেন আপনি? মানে ধরুন আমরা নিম্ন আদালত নিয়ে কথা বলছি, বিচারিক আদালত নিয়ে, আমরা একটু উচ্চ আদালত নিয়ে কথা বলি। মানে আমাদের বিচার ব্যবস্থাকে কোথায় নিয়ে যাওয়া হয়েছিল, এই যে মুভমেন্ট হলো কোটা নিয়ে, প্রধান বিচারপতি খুব মানে স্বাধীন ভাব দেখিয়ে বললেন না যে এটা হবে না, এটা রাস্তায় হবে না, এটা হবে, এবং ছাত্রদেরকে পড়ার টেবিলে যেতে হবে। উনি তারিখ দিলেন, এটা 1 মাস পর হিয়ারিং হবে, বাসায় ফিরে যাও, সময় মতো হিয়ারিং হবে, আমরা দেখছি। সেই তিনি প্রধান বিচারপতি সুর করে তারিখটা সামনে এনে কারফিউর মধ্যে উনি কোর্ট বসে গেছিলেন। মানে আপনি খেয়াল করে দেখুন, এটা দেশের সরকার বলছিল যে আমরা দ্রুত এটা করার ব্যবস্থা করছি, মানে সরকার বলছে প্রধান বিচারপতি তার পুরো বেঞ্চ নিয়ে রেডি হচ্ছেন হওয়ার জন্য। সো এটাকে তো এই জায়গায় নিয়ে যাওয়া হয়েছে। একজন প্রধান বিচারপতি একটু কথা শুনে, আবার লোয়ার জুডিশিয়ারিও বলি, যারা তারেক রহমানের পক্ষে একটা রায় দিয়েছেন, এভাবে রায় গেছে, আপনি যখন বিচার করতে বসবেন যে কারো বিরুদ্ধে বা যে কারো পক্ষে তো একটা রায় যেতে পারে, আপনি সেই রায় দিয়ে দেশে থাকতে পারেননি মোতাহার সাহেব। আর প্রধান একজন বিচারপতি, বাংলাদেশের সিটিং চিফ জাস্টিস, তাকে আপনি ঘাট ধরে বের করে দেন, এবং তিনি এখন সাক্ষাৎকার দিয়ে বলছেন কিভাবে গোয়েন্দা প্রক্রিয়াটাকে অপমান করা হয়েছিল। সো এই ঘটনাগুলো বাংলাদেশে ঘটেছে। মানে একটা ব্যক্তি এটা স্টেট হয়ে গেছেন, সম্রাজ্ঞীর মতো। ওনার যদি মনে হচ্ছে ওর গর্দান যাবে, ওর গর্দান নিয়ে নেব, উনি যা চেয়েছেন তাই, এটাতেই পরিণত করা হয়েছিল। মানে আমরা কিন্তু বিচারকদের কি বাধ্যবাধকতা ছিল বিষয়গুলো এরকম না, তারা নিজের থেকেই, ওনারা তো এই জায়গাতে অন্তত উচ্চ আদালতের বিচারক, একদম তাই। সে কারণে আপনি কি করছেন, বেছে সেই ধরনের মানুষ নিচ্ছেন, তাদেরকে উপরে তুলে আনছেন। আমরা উচ্চ আদালতে কি হয়, প্রথম অস্থায়ী হিসাবে হাইকোর্টে নেওয়া হয়, তারপর স্থায়ী হয়, এরপর কি আপিল বিভাগে যাবে, সেটা আপনার জাস্ট আরবিট্রারি ডিসিশন। আপনি যাকে ইচ্ছা তাকে আপিল বিভাগে নিয়ে যেতে পারেন, আপনি যাকে ইচ্ছা তাকে প্রধান বিচারপতি বানিয়ে দিতে পারেন। ফলে আপনি কি করেছেন, যেহেতু ওটা ট্রুলি স্বাধীন, আপনি ওখানে এমন মানুষ নিয়েছেন যার মানে ধরুন প্রধান বিচারপতি লাস্ট যিনি আউটগোয়িং, উনি ছাত্রলীগের কাছ থেকে ফুল টুল নিয়ে ফটো সেশন করেন, উনি হারুন সাহেবের কাছ থেকে, ডিবি হারুন সাহেবের কাছ থেকে তলোয়ার উপহার নিচ্ছেন। সো আপনি বসিয়েছেন ওই রকম মানুষ যে আসলে যার জন্য আসলে আর কিছু লাগবে না, ও আপনার চাইতে বেশি আপনার হয়ে কাজ করবে। তাই ঘটেছে, শপথবদ্ধ রাজনীতিবিদ। সো এই ঘটনাগুলো তো ঘটেছে, এবং এই ঘটনারই তাদের উদ্দেশ্য ছিল এরকম করা। কিন্তু যে কথাটা বলতে যাচ্ছিলাম, ডেমোক্রেসি আসলে এইরকম, আপনি যদি ডেমোক্রেটিক না হতে চান তাহলে আসলে ডেমোক্রেসি আসে না, আপনাকে চাইতে হবে। আমরা ভারতের প্রচুর সমালোচনা করতে পারি, কিন্তু যেমন ধরুন এখন যিনি চিফ জাস্টিস আছেন ডিওয়াই চন্দ্রচূড়, উনি যখন এমনি আপিল বিভাগের বিচারক ছিলেন তখনও বিজেপির বিরুদ্ধে উনি অনেক রায় দিয়েছেন, বিজেপির সাথে ওনার কনফ্লিক্ট আছে। ভারতে নর্ম আছে, সিনিয়র মোস্ট বিচারক প্রধান বিচারপতি হবে, খেয়াল করেন, এটা নর্ম, এটা কিন্তু আইন না। বিজেপি চাইলে কিন্তু এটাকে সুপারসিড করতে পারত, করে নাই। এবং চন্দ্রচূড়ের চাকরি কিন্তু অনেক দিন আছে, বিজেপিকে অনেক ভোগাবে। খেয়াল করবেন অরবিন্দ কেজরিওয়ালকে জামিন দিয়ে দেয়া, বিজেপি চাইছিল তাকে ইলেকশনের সময় ধরে রাখি, রাহুল গান্ধীর প্রার্থিতা বাতিল করবো, গুজরাট হাইকোর্ট পর্যন্ত সেই রায় হয়েছে, কিন্তু আপিল বিভাগে এসে টেকে গেছে। তার মানে বিজেপির মতো দলও, কারণ লিস্ট তো ওদের একটা নির্বাচন হয়, ওদের লিস্ট একটা ডেমোক্রেসি আছে, ওনা এই প্রসেসটাকে ইন্টারাপ্ট করতে চায় নাই, চাইলে কিন্তু পারতো। এনারা করলেন এবং ওনারা জাস্ট কবজা করে ফেলেন, কারণ উনি জানেন ওনার তো আসলে এগুলো লাগবে, এগুলো প্রত্যেকটা ওয়েপন। আপনি যে কাউকে যে কারো রাখুন, আমি আপনার এখানে অনেকবার বলেছি, আজকে যেহেতু সুযোগ এসছে বলি, ধরেন পুলিশ তো সরকারের পার্ট, টেকনিক্যালি পুলিশ একটা এফআইআর তদন্ত করলো, দিল। এই যে মাহমুদুর রহমান সাহেব, একটা চার্জশিট কিন্তু কোর্টে গেলেই নেওয়া হয় না, চার্জশিটের একটা হিয়ারিং হয়। ওই হিয়ারিংয়ে জাজকে কনভিন্সড হতে হয় যে চার্জশিট আমি গ্রহণ করব। তার মানে এই যে আমরা এই ফালতু গল্পটা শুনলাম, একজন জাজ মনে করলেন এর বিশ্বাসযোগ্য। আমি তুলনা করছি, মির্জা ফখরুল ইসলাম আলমগীর আর রিজভী সাহেব নিজের হাতে ময়লার গাড়ি ভেঙেছেন, এটা নিয়ে জাজ কনভিন্সড হয়েছেন এটা দিয়ে, যখন চার্জশিট দিচ্ছে অ্যাকসেপ্ট করছেন, আপনি কনভিন্সড, এরপর একটা বিচারিক প্রক্রিয়া শুরু হবে। আমরা খেয়াল করছি আমরা কোন জায়গায় নিয়ে গেছি এই দেশটাকে। লিস্ট কাণ্ড জ্ঞানওয়ালা মানুষও, এই মাহমুদুর রহমান সাহেবের যে মামলা হয়েছে, লিস্ট কাণ্ড জ্ঞান থাকলেই বোঝে এটা না।
সো ওই জায়গায় চলে গেছি আমরা, এবং রাইটলি জাহিদ ভাই যেটা বলছেন আমি খুবই যৌক্তিক মনে করি। এই এন্টায়ার সময়গুলোতে যারা যারা যেসব বিচারকরা এই রায়গুলো দিয়েছেন, কারণ কথা তো সত্য, আপনি সরকারের চাপে ছিলেন, এটা কোনো ডিফেন্সই না। আপনি যখন বিচারকের জায়গা কিন্তু আমরা না এগুলোকে ছেলে খেলা করছি। বলা হয় যে স্রষ্টার আল্লাহর একটা ক্ষমতার ডেলিগেশন, মানে বিচার করার শেষ মানে ক্ষমতা ওই জায়গায়। আপনি মানুষের জীবনে মেরে না ফেলেন, একটা মানুষকে কয়েক বছর জেলে রেখে দিলেন, এটা তার এন্টায়ার জীবনের কত বড় ক্ষতির ব্যাপার। আপনি এগুলো করছেন হাসতে হাসতে ফালতু বিষয় নিয়ে। সো এই মানুষগুলোকে আইডেন্টিফাই করা দরকার, কেস ধরে 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 ধরে, এবং তাদেরকেও তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া সিরিয়াসলি দরকার বলে। আমার এখানে আরেকটি বিষয় আমি বলতে চাই, মাহমুদুর রহমান সাহেবকে যখন প্রথমবার 2010 সালে পত্রিকা বন্ধ করে তাকে রিমান্ডে নেওয়া হয়, উনি মোট 39 দিন রিমান্ডে ছিলেন এবং 5 বছরের 2 দফায় 5 বছরের বেশি জেল কেটেছেন। তো প্রথম দফায় যখন রিমান্ডে নেওয়া হয়, ক্যান্টনমেন্ট থানায় রাতের অন্ধকারে তাকে আনড্রেসড করে, তাকে পুরো কাপড় চোপড় খুলে ফেলে দিয়ে তাকে এমনভাবে পিটানো হয় যে উনি সেন্সলেস হয়ে দীর্ঘ সময় ফ্লোরে পড়েছিলেন। সেটা তিনি আদালতে এসে বলছেন। এই কথাটা কিন্তু ওই সময়ে ওই অবস্থায় পরে যখন তাকে কোর্টে প্রডিউস করা হয়েছে, কোর্টে উনি এই কথাটি বলেছেন। এবং আমি নিজে ওনাকে যেদিন আদালতে আনা হয় সেদিনও ওনার পায়জামার মধ্যে আমি রক্ত দেখেছি। আমি ওখানে উপস্থিত ছিলাম এবং যতবারই উনি কোর্টে আসছেন আমি একই পত্রিকার ওনার সহকর্মী হিসেবে স্বাভাবিকভাবে ওখানে উপস্থিত ছিলাম। এবং ওনাকে যে নির্যাতন করেছে এবং যার ইয়েতে উনি কাস্টডিতে কোর্ট থেকে যার কাছে ছিলেন, অফিসিয়ালি একজন অফিসারকে বলা হয় তার কাছে রিমান্ডে দেওয়া হলো, সেই যে অফিসার আমার যতদূর মনে পড়ে মিস্টার রেজাউল করিম, সে কোথায় আছে? আমার ধারণা এখনও সে বহাল তবিয়তে কোনো একটা জায়গায় কাজ করছে। তাইলে আপনি যে এই আন্দোলন করলেন, এই আন্দোলনের ফসল যারা এই নির্যাতনের সাথে জড়িত ছিল, আমি একটি ঘটনা বললাম, এরকম সবাই জানে। আমরা যদি ডিবি হারুনের কথা বলি, বিপ্লবের কথা বলি, বেনজির সাহেবের কথা তো আছেই, তো এইরকম অসংখ্য নাম, মোল্লা নজরুলের কথা, এরকম অসংখ্য নাম আপনি বলতে পারবেন যারা এই সমস্ত ঘটনার সাথে জড়িত ছিল। এবং এটা বারবার এটা রিপোর্ট হয়েছে, পত্রিকায় আসছে, বিভিন্নভাবে এটা ঘুরে ফিরে আসছে, এই আন্দোলনের পরে আসছে নামগুলা। কিন্তু আমরা দেখতে পাচ্ছি কি এখন পর্যন্ত তাদেরকে গ্রেফতার করা হয়নি, তাদেরকে এখনও বিচারের মুখোমুখি করা হয়নি। তো এইরকম একটা অবস্থায় তারা হয়তো পালিয়ে আছে, কেউ হয়তো সিরিয়াস হয়ে তাদের বিরুদ্ধে যদি আপনি ব্যবস্থা নিতে না পারেন, তাইলে আপনার এই আন্দোলন, এই ছাত্র জনতার এই রক্ত জোড়া গণ অভ্যুত্থান, প্রায় 1,500 ছাত্র জনতার জীবনদান, 30,000-এর মতো আহত হওয়া, এই সব কিছুই তো বৃথা যাবে। আপনার এদেরকে বিচারের মুখোমুখি করবেন, সেটা প্রশাসনের যেই হোক, বিচার বিভাগের হোক, পুলিশের হোক, সিভিল প্রশাসনের হোক, কিন্তু আমরা এখনও দৃশ্যমান কিছু দেখতে পাচ্ছি না। এবং এটা মানুষের মনে প্রশ্নের জন্ম দিচ্ছে যে কেন আমরা এই ক্ষেত্রে যথেষ্ট অগ্রগতি, দৃশ্যমান অগ্রগতি আমরা পাইনি। এবং এই বিষয়গুলো কিন্তু সামনে আসা দরকার এবং এগুলোর ব্যাপারে অবিলম্বে ব্যবস্থা গ্রহণ করা দরকার। জাহিদ চৌধুরী, যে বিষয়টি আসলে আলাপ করছিলাম প্রথমেই, ডক্টর জাহিদুর রহমান যেটি বলছিলেন যে যখন যাকে থ্রেট মনে করা হয়েছে, আপনি একটি রিপোর্টের কথা বলছিলেন যে জ্বালানি সম্পর্কিত একটি রিপোর্ট, এরপরে আমরা দেখেছি এই যে বিচারকদের তথ্য ফাঁস, কথোপকথন ফাঁস আর কি, যদি আমরা স্কাইপে কেলেঙ্কারি, যেটা সেটিকে কেন্দ্র করে যে বিষয়গুলো হলো, একটি ঘটনা যখন ঘটেছে সেটি কতটা সত্য, তার পেছনে আদৌ কোনো তথ্য প্রমাণ আছে কিনা, বরং সেটি যাচাই বাছাই করবার যেখানে অবকাশ ছিল সেটি না করে সরাসরি রাষ্ট্রদ্রোহিতার ব্যাপারটি হয়ে গেল, মানে কি বিষয়গুলো একটু যদি না, এটা আপনি যেটা বলছেন যে আমার দেশ যখন দ্বিতীয় দফা বন্ধ করা হয়, তো 2013 সালের 11ই এপ্রিল দ্বিতীয় দফা বন্ধ করে দেওয়া হয়। এটার সূত্রপাত, এই বন্ধের সুযোগ তারা বারবারই, প্রথম দফা যখন বন্ধ করা হয় 2010 সালের 1 জুন, সেই সময়ে দেখেন এই যেটা ডক্টর জাহিদুর রহমান বলছিলেন যে সেই সময় এমন একটা অভিযোগ দাঁড় করানো হলো যে আমাদের তখনকার যিনি প্রকাশক ছিলেন তাকে গোয়েন্দা সংস্থার লোকজন ধরে নিয়ে গিয়ে বলল যে আপনি একটা আন্ডারটেকেন দেন যে মানে আপনার কাছ থেকে জোর করে পত্রিকাটা নিয়ে নেওয়া হয়েছে, প্রতারণামূলকভাবে নিয়ে নেওয়া হয়েছে, 420 ধারায়
মাহমুদুর রহমানের বিরুদ্ধে একটা মামলা দায়ের করা হলো তাকে দিয়ে, আসমত আলী সাহেবকে দিয়ে, যেটা পরবর্তীতে উনি হাইকোর্টে এসে বলছেন যে এটা তাকে জোর করে এটা করানো হয়েছিল এবং এক পর্যায়ে উনি এই মামলাটা প্রত্যাহার করে নিয়েছিলেন। কিন্তু ওই সময় ওই মামলা দিয়ে মাহমুদুর রহমান সাহেবকে গ্রেফতার করা হয়। শুধু তাই নয়, আপনারা জানেন সেই দিন আমরা যারা পত্রিকা অফিসে ছিলাম এইরকম আমাদের সিনিয়র 6 জনের নাম উল্লেখ করে 400 জন সাংবাদিক, মানে আমার দেশের পুরো সাংবাদিকদের সবাইকে আসামি করে, যখন দেখা গেল যে 420 ধারার মামলায়, প্রতারণার মামলায় মাহমুদুর রহমানকে আটকে রাখা যাবে না, তারা ওই সময়ে চিন্তা করলো যে আর কি দাঁড় করানো যায়। ওই 24 ঘন্টার মধ্যেই তারা আবার নতুন একটা মামলা দায়ের করলো পরের দিন বিকেলবেলা, যেখানে পুলিশের কাজে বাধা দেয়া, পুলিশের কাজে বাধা দেওয়ার মামলায় সমস্ত সাংবাদিকদের, আমার দেশের সবাইকে আসামি করা হলো 6 জনের নাম উল্লেখ করে, এবং মাহমুদুর রহমান ওইখানে 1 নম্বর আসামি। তো উনি 1 নম্বর আসামি করে যাতে ওই মামলায় তাকে আটকে রাখা যায়, প্রথমটা পত্রিকা যাতে প্রকাশিত না, এবং পত্রিকা যাতে প্রকাশিত না হয়, সবাই দৌড়ের উপর থাকে, পত্রিকা যাতে প্রকাশিত না হয়। তো এইভাবে পত্রিকার উপর, মিডিয়ার উপর, সাধারণ মানুষের উপর স্বৈরাচারী সরকার তার স্টিম রুলারটা চালিয়েছে। এবং ওই সময় আমরা হাইকোর্টে এই ব্যাপারে, এই মামলাটার ব্যাপারে আপিল করে আমরা হাইকোর্টে ফাইট দিয়ে, এখানে সব সিনিয়র লয়াররা ছিলেন, আমরা 1.5 মাস পর আমার দেশ পত্রিকাটা পুনরায় প্রকাশ করতে সক্ষম হয়েছিলাম। নাজমুন আরার কোর্টে প্রথম আমরা রায় পেয়েছিলাম, পরে অ্যাপিলেট ডিভিশন পর্যন্ত গিয়ে আমরা এই রায়টা বহাল ছিল, এবং আমরা 1.5 মাস পর আমার দেশ পত্রিকা আবারও প্রকাশ করলাম। তখন মাহমুদুর রহমান জেলে গেলেও প্রায় 10 মাস জেল কাটার পর উনি মুক্তি পেলেন। আমরা ওনার অনুপস্থিতিতে এই পত্রিকাটা কন্টিনিউ করলাম। আবার উনি ওনার অবস্থান থেকে এই সত্য এবং ন্যায়ের পথে কথাগুলো উনি তুলে ধরলেন। সরকারের অনিয়ম, দুর্নীতি, স্বৈরাচারী কর্মকাণ্ড, হত্যা, গুম, খুন এবং ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে ওনার একটা অবস্থান সবসময় সোচ্চার ছিল। সেই ক্ষেত্রে সেখানে 2013 সালে যে ঘটনাটির কথা আপনি বলছেন, স্কাইপ কেলেঙ্কারির কথা, এই স্কাইপ কেলেঙ্কারিটি ছিল যে বিচারকরা কিভাবে রায় দেন, বাইরের লোকজন, মিস্টার জিয়াউদ্দিন দেশের বাইরে থেকে আমাদের ট্রাইব্যুনালের চেয়ারম্যান নিজামুদ্দিন সাহেবকে কিভাবে ডিকটেশন দিচ্ছেন যে রায়টা কিভাবে লিখতে হবে, সেইটা স্কাইপ কথোপকথনটি এটা প্রথম কিন্তু ইকোনমিস্ট প্রচার করে। সাইমultaneously বলা যায় সেম ডেতেই কিছু কয়েক ঘন্টার ব্যবধানে আমরা এটা প্রকাশ করি, এবং আমরা কৌশলগত কারণে এটা আমরা করেছি। আমাদের হাতে ওই সময় এটা ছিল, আমরা হয়তো ইকোনমিস্টের আগেও প্রকাশ করতে পারতাম, কিন্তু ইকোনমিস্ট প্রকাশ করার পর প্রথম তারা প্রকাশক হয়ে গেল। আমরা কয়েক ঘন্টার ব্যবধানে এটা পুরোটা, ইকোনমিস্ট যেটা করছিল এখানে তাদের মন্তব্য সব প্রকাশ করেছিল, আর আমরা মন্তব্য ছাড়া পুরো এটা প্রকাশ করি। তো এইটা ব্যাপক আলোচিত একটা রিপোর্ট ছিল, এবং নিজামুল হক নাসিম সাহেব নিজে স্বীকার করলেন এই অপরাধ স্বীকার করার কারণে ওনাকে ট্রাইব্যুনাল থেকে সরিয়ে দেওয়া হলো। তার মানে ঘটনা সত্য, যা প্রকাশ এটা এন্ডোর্স করা হলো। কিন্তু এটাকে কেন্দ্র করে আমাদের বিরুদ্ধে মামলা দায়ের করে 2য় দফা আইসিটি আইনে এবং সাথে রাষ্ট্রদ্রোহটা জুড়ে দিয়ে মামলা করে দিয়ে পত্রিকাটাকে 2য় দফা বন্ধ করে দেওয়া হলো। মাহমুদুর রহমানকে জেলখানায় নিয়ে যাওয়া হলো। অলিউল্লাহ নুমান যে এটার মূল রিপোর্টটি করেছিলেন ওনাকে দেশ ছেড়ে পালাতে হলো 1 ঘন্টার নোটিসে। তো যেটা বলছিলাম যে এই যে মিডিয়ার উপর এইখানে একটা বিষয় প্রণিধানযোগ্য, যেটা হলো যে মাহমুদুর রহমানের উপর সরকার এইভাবে নির্যাতন চালিয়ে তাকে জেলে পুড়ে নিয়ে পত্রিকা বন্ধ করে দিয়ে আসলে টোটাল মিডিয়াটাকে তারা কন্ট্রোল করছে। তারা এটা একটা সিগন্যাল দিয়েছে যে দেখেন, মাহমুদুর রহমানের মতো ব্যক্তিকে যদি আমরা জেলে পড়তে পারি, তার পত্রিকা বন্ধ করতে পারি, তাহলে তোমরা তো কিছুই না, অন্য যারা আছো। এবং সবাইকে তারা এই একটা এক্সাম্পল দিয়ে না। কিন্তু ডক্টর জাহিদুর রহমান, এই জায়গাতে আমার একটি প্রশ্ন, যেটি আপনি ভালো বলতে পারবেন, মানে আপনি ওই বিষয়টি একটু মূল্যায়ন করবেন, যে মাহমুদুর রহমান সাহেবের ব্যাপারে যখন এই ব্যবস্থাটি গ্রহণ করা হলো, যেটি আমরা বলছি যে একেবারেই অযৌক্তিক, অনৈতিক যে বিষয়গুলো, এবং একেবারে প্রকাশ্য দিবালোকের মতো সত্য, যেখানে বিচারক নিজে যখন অব্যাহতি দিয়ে এটি একেবারে স্বীকারই করা হয় যে পত্রিকার রিপোর্টটি সত্য, অন্যান্য গণমাধ্যম যারা ছিল তাদের সেই সোচ্চার ভূমিকা সে সময়, তখন তো আসলে সবেমাত্র সরকার, আমরা যদি বলি 2000 কত সালের ঘটনা, এটি 13 সালের ঘটনা, হয়ে উঠছে, হ্যাঁ কেবল। তো সেই জায়গায় যখন অতটা শক্তপোক্ত হয়নি,
সেই জায়গায় যদি রাশ টেনে ধরা যেত বা সবার একটা সম্মিলিত প্রয়াস থাকতো, তাহলে কি আজকে আমরা যে আলোচনা করছি বা বিচার বিভাগ অন্যান্য জায়গাগুলো কি অতটা আসলে মানে ধ্বংসের দ্বারপ্রান্তে যেতে পারতো? কি মনে হয় আপনার কাছে? খুবই খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। মানে মিডিয়া সহ সব ধ্বংসের দ্বারপ্রান্তে যেত কি না, অ্যাটলিস্ট আমি এটুকু বলতে পারি অনেক দেরিতে যেত, ডিলেইড হতো এবং এতটা পচন হতো না। ওই ফাইটটা ওই সময় করা যেত না আমি মনে করি না, কিন্তু একটা সংকট আছে, সরাসরি বলে ফেলা ভালো। এই আলাপটা মনে হয় আমাদের সমাজে কখনো হতে হবে এবং কিছু কিছু হয়, আরও হওয়া দরকার। আমাদের বড় বড় মিডিয়াগুলো তখনও কিন্তু আমাদের সোশ্যাল মিডিয়া বা অনলাইন মিডিয়া এত ফ্লারিশ করে না। রাইট। মেইন স্ট্রিম একটা মিডিয়া কিন্তু হাইলি এক্সপেন্সিভ, সেটা পত্রিকা হোক, ভাই পত্রিকায় কাজ করেন, আপনি টিভিতে কাজ করেন, আপনি জানেন এটা কতটা এক্সপেন্সিভ। ফলে এগুলোর মালিকরা কিন্তু পুঁজিপতি, বড় বড় পুঁজিপতি। বাংলাদেশের, আমি সবার কথা বলছি না, খুব বড় পার্সেন্টেজের পুঁজিপতির নানা রকম লিগ্যাল সমস্যাই আছে তার ব্যবসার মধ্যে। আপনি লিগ্যালি চাইলেই আমি ধারণা করি এই ট্যাক্স, ভ্যাট, ইম্পোর্ট, এইসব বিভিন্ন জায়গায় যেসব আছে, এইসব যিনি খুব সৎভাবেও ব্যবসা করেন অ্যাপারেন্টলি বৈধ পণ্যের, এবং উনি খুব ভালোভাবে রোল প্লে করছেন, তারপরও কিছু না কিছু ঝামেলা হয়তো পাওয়া যাবে। ফলে তাদের মধ্যে একটা ভীতি অন্তর্গতভাবেই থাকে যে সরকার তো চাইলে আমাকে জেনুইনলি ধরতে পারে। এক। দুই হচ্ছে কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট। বিজনেস গ্রুপের সাথে যখন আপনার মিডিয়াগুলো ট্যাগড থাকে, অনেকেরই সরকারের সাথে ব্যবসা আছে, আরেকটা প্রতিষ্ঠানের সাথে ব্যবসা আছে, সুতরাং ওটাকে ফোকাস করতে গিয়ে তারা ঠিকঠাক মতো কাজ করে। আমি আপনাকে উদাহরণ দেব, উইচ ইজ ভেরি ইন্টারেস্টিং। আপনি যদি স্বাধীন মিডিয়া চালাতে চান, এখন কি হবে, ধরুন আপনি দ্য গার্ডিয়ানে যদি ঢোকেন, প্রত্যেকটা রিপোর্টের নিচে যান, ও আপনাকে ডোনেট করতে বলে যে আপনি আমাদেরকে একটু টাকা দেন, তাহলে আমরা আপনাকে জেনুইনলি খবর দিতে পারবো। আদারওয়াইজ ইভেন আপনার বিজ্ঞাপনও আপনার অ্যাটিটিউড পাল্টে দেবে। যত বড় কোম্পানি, ওর হয়তো মারাত্মক একটা ক্রাইম আপনি পেয়েছেন, কিন্তু আপনার রেগুলারলি অ্যাডভার্টাইজ দেয়, আপনি তার বিরুদ্ধে রিপোর্ট করতে পারবেন না। এই জন্য গার্ডিয়ানের মতো ও দাঁড়াতে পারছে যে আপনি আমাদেরকে টাকা দেন, আপনি ডোনেট করেন। তো সুতরাং এই ঘটনাগুলো ঘটছে ওই সময়, আমি ধারণা করি। আর আমাদের দেশে তো জেনুইন বুর্জোয়া খুব কম আছে, মানুষ টাকা করেছে, কিন্তু জেনুইনলি সিস্টেম্যাটিকলি ব্যবসা করা, সেটাকে সিস্টেম্যাটিকলি রাখা খুব বেশি মানুষ নাই। সেই মানুষগুলো ওই কারণে তখন সাহস করে নাই বলে আমার ধারণা। আমি আপনার সাথে একেবারেই একমত। তখন যদি দাঁড়ানো হতো, এবং যেটা খুব জরুরি, আমাদের সমাজে আরেকটা খারাপ জিনিস আছে, শেখ হাসিনা এটাকে আরও প্রকট করেছে, পোলারাইজেশন আছে। মাহমুদুর রহমান, আমি এখন খোলাখুলি যদি বলি, তার পলিটিক্যাল স্ট্যান্স বা চিন্তার দিকে উনি প্রো ইসলামিক, সিভিয়ারলি অ্যান্টি ইন্ডিয়ান, ওনার এই ধরনের একটা স্ট্যান্স আছে। ধরে নিলাম কারো এটা ভাল লাগছে না, কিন্তু এই মানুষটা সাংবাদিকতা করতে গিয়ে বিপদের মধ্যে পড়েছে। সো ওনার একেবারে অপোজিট মেরুতে যে সংবাদ মাধ্যম বা যে ব্যক্তি অবস্থান করেন, তারও তার রাইটটা ডিফেন্ড করার জন্য নামা দরকার ছিল। একইভাবে মাহমুদুর রহমান সাহেবের যে অপোজিটে যে আছে, সে যদি টর্চার হতো, আই বিলিভ মাহমুদুর রহমান সেই টর্চারের বিরুদ্ধে দাঁড়াতেন। আমি তার নীতি সমর্থন করতে হবে না, কিন্তু তার উপরে যে অন্যায় টর্চার, মানে আপনি যেটি বলছেন যে স্বার্থের সংঘাতের কারণে কিংবা তাদের পিছুটান হতে, এবং আদর্শিক এই আদর্শিক জায়গাতেই, কারণ এটির প্রমাণ কিভাবে পাওয়া যায়? আপনি যেটি বলছেন যে আদর্শিক কারণেই হয়তো তারা যায়, কারণ আমরা দেখেছি পরবর্তীতে যখন, আমি একেবারে নাম ধরেই বলি, প্রথম আলো রোজিনা যখন তার ব্যাপারে, তখন কিন্তু সাংবাদিক বা সেই অবস্থায় যতটা সোচ্চার আমরা দেখেছি, অন্তত এই ব্যাপারে আমরা ততটা দেখিনি। সেটি ওই পোলারাইজেশনের কারণেই, আপনার পোলারাইজেশনের কারণেই সেই সম্ভাবনা খুব বেশি, এবং এই পোলারাইজেশনটা এক্সিস্ট করছিল, এটা আস্তে আস্তে আরও বেশি বেড়েছে। ওটা একটা বড় কারণ ছিল। মানে এটার জন্য প্রয়োজন নাই আমরা কারো রাজনীতি, ইভেন কোনো পলিটিক্যাল পার্টি, কারো রাজনীতি কোনো কিছু আমরা সমর্থন করতে না পারি, কারো আইডিওলজি সমর্থন করতে না পারি, কিন্তু তারপর অন্যায় সমর্থন। ইভেন আমি সরাসরি বলছি, আমি নিজে ব্যক্তিগতভাবে কথা বলেছি এবং আমি অনেকের দ্বারা যথেষ্ট মানে বিরূপ মন্তব্যের শিকার হয়েছি। আওয়ামী লীগের বিরুদ্ধে হোয়াট আই টোল্ড ওভার দ্য ইয়ার্স, এটা সব মান্থস না, বছরের পর বছর আছে। কিন্তু এই ঘটনার পর 5 আগস্টের পর আওয়ামী লীগের উপরে যখন অন্যায়ভাবে অত্যাচার হচ্ছে, আমি সেটাকে প্রটেস্ট করেছি। তো ইউ ক্যানট ডু দ্যাট। ব্যাপারটা এইরকম, আর কিছু একটা ডেমোক্রেটিক সোসাইটি মানে তাই সবচেয়ে ভয়ঙ্কর অপরাধীরও বিচার হবে, তাকে পিটায় মেরে ফেলা যাবে না, তাকে আঘাত করা যাবে না, এটা বেসিক। জি জি। আর কি বিষয়, এই ক্ষেত্রে আমি যে জিনিসটি বলতে চাই, খুবই দুঃখজনক যে এই অতি সম্প্রতি সর্বশেষ ঘটনায়, আমি পত্রিকার নাম নিয়েই বলতে পারি, আমরা কিন্তু প্রথম আলোর প্রিন্ট ভার্সনে মাহমুদুর রহমান সাহেব যে দেশে ফিরলেন, তার উপর মামলা, এই জাতীয় নিউজগুলো কিন্তু আমার চোখে পড়েনি। আমি অনেক খুঁজে দেখার চেষ্টা করছি,
এটা তো একটা ইভেন্ট, নিউজ ভ্যালু, যে একজন সম্পাদককে পোলারাইজেশনের কারণে নিয়ে যাওয়া হচ্ছে। তো এখন দেখেন যে যখন মাহমুদুর রহমানের বিরুদ্ধে 63টি জেলায় মামলা হলো, তখন আমরা প্রথম আলো ডেইলি স্টারকে দাঁড়াতে দেখলাম না। তারা মেজর পত্রিকা হিসেবে, এই কারণে আমি তাদের নামটা উচ্চারণ করছি। কিন্তু একই প্রক্রিয়ায় পরবর্তীতে আমরা দেখলাম ডেইলি স্টারে মাহফুজা নামের বিরুদ্ধে 83টি মামলা হলো, একইভাবে একই প্রক্রিয়ায়। তখন যদি তারা দাঁড়াতেন, যখন মাহমুদুর রহমানের বিরুদ্ধে এইভাবে মামলা হচ্ছিল যে না বিচার বিভাগ এটা করতে পারে না, আমি কিন্তু 2টা পয়েন্ট বলছি যে একটি ঘটনা কনসার্ন পারসন একটি মামলা করে ফেলতে পারতেন, একটি মামলা হয় ডিফরমেশন, এটাই নিয়ম। কিন্তু যখন 63 জেলায় হলো, এটা একটা নতুন জিনিস, বাংলাদেশে নতুন করে আবিষ্কার হলো যে এইরকম মামলা হয় এবং এটা বিচারকরা গ্রহণ করেন এবং এটাকে সরাসরি ওয়ারেন্ট ইস্যু করে দেন। তো একই ঘটনা কিন্তু ডেইলি স্টারের ক্ষেত্রে পরবর্তীতে হলো। সুতরাং এখান থেকে শিক্ষা নেওয়ার আছে। আমরা সাংবাদিক সমাজ যদি সাংবাদিকদের স্বার্থের ব্যাপারে, মুক্ত সংবাদ মাধ্যমের কথা আমরা বারবার বলি, কিন্তু এই ব্যাপারে যদি আমরা ঐক্যবদ্ধ না থাকি এবং একটা নীতিগত অবস্থানে না থাকি, তাহলে কিন্তু ঘুরে ফিরে আমাদের উপরে এই অত্যাচার, এই নির্যাতন এইগুলা আসবে। ভবিষ্যতেও যে এর পুনরাবৃত্তি ঘটবে না, হয়তো এই লেভেলে হবে না, কিন্তু এগুলোর পুনরাবৃত্তি ঘটবে। সুতরাং এখানে আমাদের মতাদর্শ ভিন্ন থাকতে পারে, হাউস ভিন্ন থাকতে পারে, কর্পোরেট ইন্টারেস্ট ভিন্ন থাকতে পারে, কিন্তু কিছু জায়গায় মালিকদের হোক কিংবা সাংবাদিকদের হোক, যারা আমরা সংবাদকর্মী আছি, তাদের ঐক্যবদ্ধ অবস্থানটা খুবই জরুরি। এটা না হলে বারবারই এই ঘটনার পুনরাবৃত্তি হবে, ভবিষ্যতেও যে হবে না এর নিশ্চয়তা কিন্তু কেউ দিতে পারছে। জি, এ প্রসঙ্গে যেটি আরেকটি বিষয় উল্লেখ করা যায় যে মানহানির যে মামলাটি, যেটি চেম্বার জাজ মানে স্টে করার পরে সম্ভবত সেই মানহানির মামলাটি হয়েছে, যদি আমি ভুল না করে থাকি, আপনারা বিস্তারিত বলতে। না, এটা আরেকটি আপনি যেটা বলছেন যে এটা হলো আরেকটি স্টোরি আমাদের হাইকোর্টের উপর ছিল, যে চেম্বার মানে স্টে, চেম্বার মানে স্টে এই শিরোনামে আমরা 355টি মামলা, 355টি মামলার এভিডেন্স সহ, ঘটনা সহ, যে এই মামলাগুলো হাইকোর্ট বিস্তারিত শুনে এগুলোর উপর আদালত অবমাননা হয়েছে। না, আদালত অবমাননা বিভিন্ন ধরনের ঘটনা, না আমি বলছি সেটি পরবর্তীতে আদালত অবমাননা হয়েছে বলে আমরা যখন এই যে রিপোর্টটা করলাম, তখন অ্যাপিলেট ডিভিশন সুমোটো ওনাকে কন্টেম্প্ট মামলা দিয়ে দিলেন, এবং এটার হেয়ারিং হয়ে অ্যাপিলেট ডিভিশন থেকে মাহমুদুর রহমানকে 6 মাসের জেল দিয়ে দেওয়া হলো এবং ওনাদের আর মানে কোন 7 মাসের জেলে। উনি ক্ষমা চাননি, উনি ক্ষমা চাননি, কিন্তু আদালতে প্রমাণ দেখানো না, এটা ক্ষমা চাননি। ওই হিয়ারিংটাতে পুরো প্রসিডিংসটাতে আমি অ্যাপিলেট ডিভিশনে উপস্থিত ছিলাম, 5 জন জাজ এইখানে ছিলেন, ফজলুর রহমান সাহেব। তো এইখানে যে জিনিসটা হলো যে ফজলুল হক সাহেব ছিলেন না, ওই সময় প্রধান বিচারপতি মোজাম্মেল হক সাহেব, ফজলুল হক সাহেব নয়, মোজাম্মেল হক সাহেব ছিলেন, ফজলুল করিম, মতিন সাহেবও ছিলেন, তারপর খায়রুল হক ছিলেন, সিনহা ছিলেন। তো এখানে যে কথাটি বলা হলো যে মাহমুদুর রহমান সাহেব নিজেই এটা হেয়ারিং করলেন ওইখানে নিজেই, এবং যখন এই বিষয়গুলো নিয়ে আলোচনা হচ্ছিল, তখন যখন দেখা গেল যে অ্যাপিলেট ডিভিশন থেকে কোথাও আমাদের এই রিপোর্টের কোনো ভুল এটা প্রমাণ করা যাচ্ছে না, তখন ওনারা উঠে বললেন যে ট্রুথ ইজ নট ডিফেন্স। আপনি যে সত্য কথাটা তুলে ধরছেন, এটা আপনার এই ক্ষেত্রে ডিফেন্স না, আপনি যে এই নিউজটা দিয়েছেন, এতে আমাদের কোর্টকে অবমাননা করা হয়েছে। এবং এখানে বোধহয় আরেকজন বিচারক বলছিলেন যে আমরা সত্য মিথ্যার বিচার করতে বসিনি, আমরা সত্য মিথ্যার বিচার করতে বসিনি, মানে ওনাদের অপমান হয়েছে। এবং এই হিয়ারিংটা নিয়ে অনেক কথা আছে। একজন জাজ, ওখানে তো গণমাধ্যম কর্মীরাও ছিলেন, একজন জাজ বলে ফেললেন যে আপনার রিপোর্টের মধ্যে আপনি মাননীয় লেখেন নাই, এটা দিয়েও তো আমাদের অপমান করছেন। তো মাহমুদুর রহমান সাহেব বললেন যে দেখেন, পত্রিকার প্র্যাকটিসে, কোনো পত্রিকার পাতা এরকম মাননীয় কথাটা লেখা হয় না। তো আপনার নামের আগে, প্রতিজন বিচারপতির নামের আগে মাননীয় লিখতে হবে, এটা লিখেন না। এটা সেকেন্ড ডেতে যখন হেয়ারিং হয়, ফার্স্ট ডে রিপোর্ট হওয়ার পরে যখন পত্রিকায় আমরা রিপোর্ট করলাম, এটা পর্যন্ত ওনারা প্রশ্ন তুললেন। তো এইরকম বড় কথা যেটা, যে এই জায়গা থেকে ওনাকে সাজা দিয়ে দেওয়া হলো এবং এই সাজাটা মাহমুদুর রহমানকে খাটতে হয়েছে। এখন অ্যাপিলেট ডিভিশনে এই সমস্ত বিচারপতিরা কি এই জবাবটা দিবেন যে ওনাদেরকে যে অন্যায়ভাবে ওনাকে 7 মাস জেলে রাখা হলো? আমার মনে হয় যে এই সমস্ত বিষয়গুলা এখন এগুলার
আলোচনা হওয়া দরকার এবং বিচার হওয়া দরকার, যে যারা এই সমস্ত ঘটনা ঘটিয়েছেন, যারা এই বিচার বিভাগকে এই পর্যায়ে নিয়ে গেছেন, হ্যাঁ, এটার জন্য দায়ী যারা, তাদেরকে অ্যাটলিস্ট চিহ্নিত করা প্রয়োজন, যাতে ভবিষ্যতে আর কেউ এটা করার সাহস না পান। জি, ডাক্তার জাহিদুর রহমান, আমরা শেষ করব। এই যে বলছিলেন যে ভবিষ্যতে আর কেউ চিহ্নিত করার বিষয়, এবং উনি অনুষ্ঠানের শুরুর দিকে বলছিলেন যে এখনও এই যে একটা দোলা চলে যে মাহমুদুর রহমান আদৌ দেশদ্রোহী কিনা, রাষ্ট্রদ্রোহী কিনা, সেই বিষয়গুলো পুলিশ বা যারা এসবিতে আছে তারা সিদ্ধান্ত নিতে পারছে না, এগুলো নিয়ে একটু যদি আলাপ করেন। মানে মাহমুদুর রহমান দেশদ্রোহী কিনা বোঝার একটা সহজ লিটমাস টেস্ট আছে। মানে শেখ হাসিনা যার বিরুদ্ধে লেগেছেন তিনি দেশপ্রেমিক, মানে একদম উল্টো, মানে উনি যাকে দেশদ্রোহী বলছেন উনি দেশপ্রেমিক, আপনি চোখ বন্ধ করে ধরে নিতে পারেন, এর মধ্যে কোনো কনফিউশনে কিছু নেই। কিন্তু পুলিশ এখনও কেন করছে এটা আমি শুনে খুবই সারপ্রাইজড হয়েছি। এই পরিবর্তিত পরিস্থিতিতে পুলিশের এই দেরি করা কোনোভাবেই উচিত না। আপনি যেটা বলছেন এটা আসলে সামনে করতে হবে, একটা দেশ এভাবে চলতে পারে না। লিস্ট কিছু সিস্টেম, আমাদের তো কোনোদিনই খুব অসাধারণ সব কিছু ছিল না, ইভেন গণতান্ত্রিক যে কয়েকটা বছর আমরা পেয়েছি, কিন্তু এই জায়গায় ছিল না। আমি তখন অনেক ছোট ছিলাম, কিন্তু অনেকের কাছে শুনে এরশাদের সময়ের কথা যদি বলি, সে সময়ও দেশের কোর্টে বিচার মোটা দাগে ছিল, খুব বেশি যে যা তা করে ফেলা যেত সেরকম কিছু ছিল না, তুলনায় আজকে যেই জায়গায় নিয়ে আসা হয়েছে। এরশাদ নিজেই বলে গেছেন যে আমার কাছে এখন শিশু মনে হয়, আমাকে সবাই স্বৈরাচার বলতো, তখন আমার কাছে শিশু মনে হয়, আমি স্বৈরাচারের। ট্রুলি তাই। আর একটা জিনিস আমাদের মনে রাখা দরকার, আমাদের ফোকাস 5 আগস্টের পর শুধু পুলিশের প্রতি গেছে, কারণ পুলিশ গুলি করেছে আমাদেরকে, কিন্তু একটা স্বৈরাচারী ব্যবস্থা টিকিয়ে রাখার জন্য এই জুডিশিয়ারির বিরাট রোল ছিল। আমরা টপ জুডিশিয়ারির কিছু বিচারককে সরালাম, লোয়ার জুডিশিয়ারি তো পুরো রয়ে গেল। প্রাথমিক হয়রানিটা কে করেছিল? এই জুডিশিয়ারি করেছিল। এবং আপনি অন্যায় বিচার করতে পারেন, আপনাকে অন্যায় আদেশ আসলে মানতে হবে না, আপনি যদি মানেন সেটার জন্য আপনাকে কিন্তু সেটার জন্য ক্লেম করা যায়। আমাদের সচিব বলে পরিস্থিতি বিবেচনায় নো ওয়ে, আপনার এটা একটা সাংবিধানিক পদ, নো ওয়ে, দেখতে হবে যে হাইকোর্টে এবং অ্যাপিলেট ডিভিশনে এটা সাংবিধানিক পদ, সাংবিধানিক পদে থেকে আপনি শপথ, আপনি ওগুলো বাদ দেন। পুলিশও আইনের বাইরে কিছু যদি টপ বলে, প্রাইম মিনিস্টার যদি বলে ওকে ধরে এনে পেটাও তুমি থানায়, যদি পেটায়, যিনি পিটিয়েছেন ওনার এটা ডিফেন্স হবে না যে প্রাইম মিনিস্টার আমাকে বলেছে পেটানোর জন্য, এটা বেআইনি। আপনাকে তখন শ্রদ্ধার সাথে বলতে হবে বেআইনি কাজটা আমি করবো না। আপনি যদি করেন আপনি রেসপন্সিবল ফর দ্যাট। এই বেসিকগুলো আমাদের জাজদের জানার কথা। আমি আরেকটা জিনিস যোগ করে শেষ করি, এই এন্টায়ার স্ট্রাকচারের মধ্যে সিরিয়াসলি ছিল আমলারা, বেসরকারি আমলারা, সচিবরা। খেয়াল করবেন ওদেরকে নিয়ে আলাপ আলোচনা কম হয়, ওরা যদি গুলি করে নেই। সো এই সবাইকে খুঁজে বের করা উচিত হবে এবং একটা এক্সাম্পল তৈরি করতে হবে। যদি এক্সাম্পল তৈরি না করা হয়, ভবিষ্যতে কিন্তু পুলিশের উপরে অনেক ঝড়ঝাপটা গেছে, পুলিশ ভবিষ্যতে ধরলাম সতর্ক হবে, আমাদের তো কোনো সমস্যা হলো না, বহাল তবিয়তে আছেন সবাই, জাজদের হলো না। আমরা বিচার বিভাগে 57 জন জাজের একটা প্রাথমিকভাবে তালিকা দেখলাম, তারা প্রত্যেকে এক একজন খায়রুল হক হয়ে বসে আছেন। তো আমার কথা হলো যে যাদের বিরুদ্ধে অভিযোগ আছে, সুনির্দিষ্ট অভিযোগ আছে, অ্যাটলিস্ট এটা কমিশন করে, এটা কমিশন হয়েছেও সবকিছু, এদের চিহ্নিত করা দরকার। যারা, আমার কথা হলো সবার বিচার হয়তো আপনি করতে পারবেন না, যারা এক্সট্রিম হয়েছে, আমার কথা হলো পুলিশ প্রশাসন হোক, সিভিল প্রশাসন হোক কিংবা বিচার বিভাগে হোক, যারা চূড়ান্ত পর্যায়ে সেই স্বৈরাচারের কে স্বৈরাচার হতে সহযোগিতা করেছে, আইন ভঙ্গ করেছে এবং অন্যায় দুর্নীতি করেছে এবং গুম এগুলোর সাথে জড়িত ছিল প্রশাসনে, এদেরকে চিহ্নিত করে এদের বিরুদ্ধে ব্যবস্থা আপনার নিতেই হবে। নতুবা এই সরকার, এই গণ অভ্যুত্থানের যে ছাত্র জনতা জীবন দিল, এইগুলা বৃথা যাবে। সুতরাং একটু সময় লাগলেও এইগুলা করতেই হবে। এবং সংস্কারের যে বিষয়গুলো, আজকে যদিও আমরা ভিন্ন প্রেক্ষাপটে আলোচনা করছি ভিন্ন বিষয় নিয়ে, কিন্তু সংস্কারের যে ইস্যুগুলো আছে, এই ইস্যুগুলোতে আমরা এখনও কিন্তু দেখতে পাচ্ছি কমিটিগুলোই ফর্ম হতে পারছে না। তো এগুলো যদি দ্রুত আমরা না করি, তাইলে কিন্তু বারবার এই সরকারকে প্রশ্নের মুখোমুখি হবে। সাধারণ মানুষের মনে কিন্তু নানা ধরনের প্রশ্ন আস্তে আস্তে সামনে চলে আসবে এবং এতে সরকার দুর্বল হয়ে পড়বে। আমরা চাই এই সরকার তার শক্তি ক্ষমতা প্রয়োগ করুক, এবং কি জন্য? গণতন্ত্রের জন্য, সাধারণ মানুষের জন্য যে আন্দোলন হয়েছে, এটার যে আশা আকাঙ্ক্ষা ছাত্র জনতার, এই আশা আকাঙ্ক্ষা পূরণের জন্য তারা তাদের সর্বোচ্চ শক্তি প্রয়োগ করুক। এটা সাধারণ মানুষ তাদেরকে সর্বাত্মক সহযোগিতার জন্য এক পায়ে দাঁড়িয়ে আছে, কিন্তু তাদেরকে তাদের এই সামর্থ্যটা দেখাতে হবে মানুষের সামনে। সেই ক্ষেত্রে সরকার অনেকটা পিছিয়ে আছে। ডক্টর জাহিদুর রহমান, এই যে সংস্কার প্রসঙ্গ যেহেতু এসেছে, খুব সংক্ষেপে যদি একটু আলাপ করেন যে 6টি কমিশন হলো,
সংস্কারের যে গতি, প্রত্যাশিত গতি, সেটিকে আমরা দেখতে পাচ্ছি গতকালকে প্রজ্ঞাপন হওয়ার কথা ছিল, এখন আবার রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা হবে। আখেরে কি হচ্ছে? এবং চারিদিকে তো কিছুটা অশান্তি বা কিছুটা মানে অস্বস্তিকর, অশান্ত পরিবেশ বা অস্বস্তিকর পরিবেশ তো বিরাজ করছেই। সেই জায়গায় কি কেবলমাত্র এই ষড়যন্ত্র তত্ত্ব দিয়েই পার পাওয়া যায়? নো ওয়ে। ষড়যন্ত্র যদি হয়, ষড়যন্ত্র হচ্ছে, মানে আওয়ামী লীগ তার টাকা পয়সা সব বিনিয়োগ করেছে, ভারত বসে আছে করতে, আমরা এগুলো সত্যিই জানি। কিন্তু আপনি যখন সরকারে থাকেন, আমরা আপনার উপরে রিলাই করি, এটা দূর করার দায়িত্ব আপনার। আপনি যদি মনে করেন যে আপনার এক্সিস্টিং ক্যাবিনেটের সাইজ দিয়ে হবে না, আমি কথাটা গত কয়েকদিন থেকে বলছি, একটা দেশ চালাবেন, আপনি তো কেয়ারটেকার গভর্নমেন্ট না, আপনি তো সরকার, আপনি যদি নির্বাচন করে চলে যাবেন, আপনি সংস্কারের কথা বলছেন, তা যদি হয়ে থাকে তাহলে 20 জন দিয়ে দেশ চালাবেন কিভাবে? এক একজন মানুষের আন্ডারে বড় বড় মিনিস্ট্রি আছে, সো আপনি কিভাবে মুভ করবেন? নো ওয়ে। সো আপনি দরকার বাড়ান, আপনার কী কী করতে হবে আপনি করেন। আমরা মানে এই সরকারের মতো সমর্থন কি ইতিহাসে কোনো সরকার পেয়েছে? বিএনপি আওয়ামী লীগ যখন ভোটে নির্বাচন করে 30-35% জেনুইন ভোটের কথা বলছি দিয়ে দেশ শাসন করে, এই সরকারের পেছনে আওয়ামী লীগের লোক কত পার্সেন্ট আমি জানি না, ওর বাইরে অল দ্য পিপল, বিএনপি, জামায়াত, আদার পার্টিস, সাধারণ মানুষ প্রত্যেকেই সরকারের পেছনে আছে। তো এই সমর্থন নিয়ে তারা যদি এই জিনিসগুলো হ্যান্ডেল করতে না পারেন, ওনাদের যদি দুর্বলতা থাকে, ওনারা যদি বারবার সে কি আচরণ করেন, আমরা আর কি বলতে পারি আসলে? জাহিদ ভাই কিছু যুক্ত করবেন কিনা? শেষ করব। না, এটা ডক্টর জাহিদুর রহমানের সাথে আমি সম্পূর্ণ একমত যে এই সরকার সর্বোচ্চ ম্যান্ডেট নিয়ে একটা বিপ্লবের পর, আমি বারবারই বলি যে এটা একটা বিপ্লবী সরকার। আপনি অন্তর্বর্তী সরকার নামে হতে পারেন, আসলে একটা বিপ্লবোত্তর সরকার। গণ অভ্যুত্থানের মাধ্যমে, বিপ্লবের মাধ্যমে এই সরকার গঠিত হয়েছে। আপনার যে সমর্থন আছে, আপনার ভয়ের কিছু নেই। আর ডক্টর ইউনূসের মতো একটা ফিগার ওয়ার্ল্ড ফেমাস, সারা ওয়ার্ল্ডে ওনার নাম গর্বভরে উচ্চারিত হয়। তো ওনার নেতৃত্বে এই সরকার, ওনার যারা সাথে আছেন, তারা যদি ওনার সাথে তাল মিলিয়ে চলতে না পারেন এবং উনি যদি সাহসী সিদ্ধান্তগুলো নিতে না পারেন, তাইলে এইখানে এটা জাতির জন্য খুব দুর্ভাগ্যজনক হবে। এবং আমরা যারা এই আন্দোলনে আত্মাহুতি দিয়েছে, যারা পঙ্গুত্ব বরণ করেছে, যারা এই আন্দোলন সংগ্রামের সাথে ছিল, আমরা যারা বুদ্ধিভিত্তিক কর্মকাণ্ডের সাথে সক্রিয় থেকে শুরু থেকেই এই আন্দোলন সংগ্রামের সাথে ছিলাম, তাদের হতাশ হতে হবে। আমরা চাই না যে জনগণকে এই সরকার হতাশ করুক। তারা টাইম ফ্রেম নিয়ে বারবার কথা হয় যে কতটুকু সময় দেওয়া হবে। এখন পর্যন্ত রাজনৈতিক দলগুলো ওই রকম কোনো সুনির্দিষ্ট সময়সীমা বেঁধে দেয়নি, কিন্তু এটাও একটা সুযোগ সরকারের জন্য। কিন্তু আপনাকে প্রতিদিন পারফরমেন্স শো করতে হবে, পারফরমেন্স শো করা লাগবেই, এর কোনো বিকল্প নেই। এবং এটাই সুযোগ দেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার, গণতন্ত্রকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার, সংবাদপত্র মুক্ত গণমাধ্যমকে তার নিজের স্থানে প্রতিষ্ঠিত করার। এইটা আমরা সরকারের কাছ থেকে প্রত্যাশা করি। যে কোনো কিছুর বিনিময়ে হোক, এগুলো তাদেরকে বাস্তবায়ন করতেই হবে এবং পথটা তাদের দেখিয়ে যেতে হবে। রাজনৈতিক সরকার আসার আগেই তারা যে ম্যান্ডেট নিয়ে, যেটা জাহিদুর রহমান সাহেব বলেছেন, এই ম্যান্ডেট রাজনৈতিক সরকারগুলো পাবে না পরবর্তীতে যারা আসবে। সুতরাং তাদেরকে, তারা যদি ইভেন একটা কথা বারবার বলা হয় যে কনস্টিটিউশনাল ফ্রেমওয়ার্ক, যে এটা তো রাজনৈতিক সরকার ছাড়া, সংসদ ছাড়া কনস্টিটিউশন সংশোধন হবে না, কিন্তু তারা যদি এটা একটা ড্রাফট করে দিয়ে জাতির সামনে করে দিয়ে যায় যে আমরা এটা করে দিয়ে গেলাম, তাহলে পরবর্তী সরকার এসে বাধ্য হবে এটা রেটিফাই করতে পার্লামেন্ট থেকে। কিন্তু তারা যদি কিছুই না করে দিয়ে যায়, আমরা মনে করি যে পরবর্তী সরকারগুলা এই সংস্কারের কাজগুলো মুখ থুবড়ে পড়ে যাবে। সুতরাং বিচার বিভাগ হোক, সংবিধান সংশোধনের ক্ষেত্রে হোক, বিচার বিভাগের সংস্কার হোক, নির্বাচন কমিশনের সংস্কার হোক, যে কমিশনগুলো হয়েছে, এর সাথে আমরা সাংবাদিকদেরও একটা কমিশনের কথা বারবার বলে আসছি। কারণ মিডিয়াও যে পর্যায়ে গেছে, এটারও একটা গাইডলাইন দরকার, এটারও একটা জায়গায় আসা দরকার। কথাও বলছে এগুলো কিন্তু প্রতিটা ক্ষেত্রে আপনাকে কিন্তু হাত দিয়ে একটা জায়গায় নিয়ে যেতে হবে। অংশীজন যারা আছে তাদের মতামত দিতে হবে। আমরা গতকালকেও শুনতেছিলাম আইন উপদেষ্টা যেটা বলছিলেন যে খুব দ্রুততম সময়ে ওই যেগুলা মুক্ত গণমাধ্যমের জন্য অন্তরায় হিসেবে যে আইনগুলো আছে, বিশেষ করে ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট সহ অন্যান্য আইনগুলো রেটিফাই করবেন খুব দ্রুত। তো আলোচনা করে এগুলো রেটিফাই করার জন্য জনসমক্ষে নিয়ে আসেন আপনারা কি করতে চান এবং এটার বিরুদ্ধে অ্যাকর্ডিংলি ব্যবস্থাগুলো গ্রহণ করেন।
আমরা দেখতে চাই, প্রতিদিনই আমরা দেখতে চাই যে কোনো না কোনো কাজ হচ্ছে এবং দৃশ্যমান হচ্ছে, অসংখ্য তাইলে ধন্যবাদ জনগণের সমর্থনটা অব্যাহত থাকবে। আপনাদের অনুষ্ঠানে অংশ নেওয়ার জন্য প্রিয় দর্শক, এই ছিল আজকের নিটল নিলয় এটিএন সংলাপ। পরবর্তী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আশা করি এটিএন বাংলার সঙ্গেই থাকবেন। আল্লাহ হাফেজ।